দরজা খুলতেই অধরা আফনান আর আরোহীকে একসাথে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখল। তোমরা একসাথে মানে, আপু? আপনি তো বেশ তাড়াতাড়ি চলে এলেন। আমি তো ভেবেছিলাম আপনার বোধহয় বেশ দেরি হবে আসতে। না অধরা, আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, তাই ফিরে এলাম। আফনান এবার বলল, হেঁটে আসার বদলে যদি কোনো গাড়িতে উঠত তাহলে তোমার আপু আরও তাড়াতাড়ি বাসায় ফিরে আসতো। অধরা, আপনি হেঁটে হেঁটে কেন আসলেন আপু? সন্ধ্যা তো হয়েই গেছে, একটু পরেই রাত হয়ে যাবে। এ সময় রাস্তায় একা একা হাঁটাটা কি ঠিক? আসলে অধরা, অনেক দিন ধরে বাসায় বসে আছি তো, তাই আজ বাইরে যাওয়ার পরে একটু হাঁটতে ইচ্ছে করছিল। তাই আর কি? এবার আফনান বলল, তাই বলে এত দূর থেকে হেঁটে হেঁটে আসবে? জানো অধরা, অফিসের কাজ শেষে আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম তখন দেখলাম আরোহী হেঁটে হেঁটে বাসার দিকে আসছে। আমিও তো তখন বাসায় ফিরছিলাম, তাই ওকেও একেবারে সাথে করে নিয়ে এলাম। আফনানের কথা শুনে অধরা বেশ জোর করে একটু হাসার চেষ্টা করল। এটা তুমি ভালোই করেছ আফনান। আপু, আপনি বোধ হয় ক্লান্ত হয়ে গেছেন। যান, ঘরে গিয়ে কিছুক্ষণ আরাম করুন। হ্যাঁ। আরোহী চলে গেল। আফনান এবার অধরাকে বলল, অধরা, আমি রুমে যাচ্ছি। এক গ্লাস পানি নিয়ে তুমিও রুমে এসো। কেমন? আসছি। তুমি যাও। আফনান ঘরের দিকে চলে গেলে অধরা রান্নাঘরে চলে এলো। আফনানের জন্য পানি নিতে নিতে মেয়েটা মনে মনে ভাবল, খুব সাধারণ একটা ঘটনা ঘটেছে আজ। আফনান আপুকে লিফট দিয়ে বাসায় এনেছে, কিন্তু এই ছোট্ট ঘটনাটাকে কেন মেনে নিতে পারছি না আমি? আজ আফনানের পাশে আপুকে দাঁড়িয়ে থাকতে দেখে কেন এতটা খারাপ লাগছিল? কি হচ্ছে এসব? একটু পরে আফনান এসে খাবার টেবিলে বসল। এমন সময় আরোহীও সেখানে এলো। আফনান অধরাকে বলল, অধরা, কিছু খেতে দাও তো, খুব ক্ষুধা পেয়েছে। পায়েস আছে, খাবে? পায়েস? আজ পায়েস রান্না হয়েছে? হ্যাঁ। তা আবার জিজ্ঞাসা করছো কেন? দাও দাও, আমাদের তিনজনের জন্যই নিয়ে এসো। আফনানকে বাধা দিয়ে আরোহী বলল, না না আফনান, আমি খাবো না। কেন খাবেন না আপু? অধরা, আমি তো দুপুরে খেয়েছি। এখন তোমরা খাও। একবার খেয়েছেন তো কি হয়েছে আপু? আবার একবার খান, আমাদের সাথে খান। না না অধরা, আমি খাবো না। প্লিজ খান আপু, আমি কম করে আপনার জন্য। আপনি বসুন। অধরা পায়েস আনতে রান্নাঘরে চলে গেল। আরে, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আফনানের কথা মতো আরোহী চেয়ার টেনে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই অধরা পায়েস নিয়ে হাজির হল। দুইজনের দিকে দুটো বাটি এগিয়ে দিয়ে নিজের বাটিটা নিয়ে অধরা চেয়ারে বসে পড়ল। সবাই এবার খাবার খাওয়া শুরু করল। এক চামচ পায়েস খেয়ে আফনান অধরার দিকে তাকিয়ে বলল, এটা তো তোমার রান্না করা পায়েস না। কেউ কি দিয়ে গেছে এটা? না আফনান, এটা কেউ দিয়ে যায়নি। আসলে আজকের পায়েসটা আপু রান্না করেছে। তুমি এটা রেঁধেছ আরোহী? হ্যাঁ। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আফনান আবার খাবার খাওয়ায় মন দিল। আফনানকে পায়েস খেতে দেখে আরোহীর পুরনো দিনের কিছু স্মৃতির কথা মনে পড়ে গেল। বিয়ের পরের দিন রান্নাঘরে এসে আরোহী সবার জন্য পায়েস রান্না করেছিল। আরোহীর হাতের পায়েসটা সবার খুব ভালো লেগেছিল।
কিন্তু আফনান একটু বেশিই পছন্দ করেছিল। খুব তৃপ্তি করে খেয়েছিল সেদিন। আজ আবার একবার আফনান আরোহীর হাতের পায়েস খাচ্ছে। কিন্তু আজ তার মুখে সেদিনের সেই তৃপ্তিটা নেই। খেতে খেতে হঠাৎ আরোহীর পেটের ব্যথাটা শুরু হয়ে গেল। সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করে বলল, আমি আর খাবো না, আমি এখন উঠছি। আপনি তো কিছুই খেলেন না আপু। আমি তো আগেই বলেছিলাম অধরা, আমি এখন খেতে পারবো না। প্লিজ আর জোর করো না। আচ্ছা ঠিক আছে আপু। আরোহী ওখান থেকে চলে গেল। রুমের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দুই হাত দিয়ে পেটটাকে জড়িয়ে ধরে দরজার পাশেই বসে পড়ল মেয়েটা। পেটের ব্যথাটা তীব্র হলেও মুখ দিয়ে কোনো শব্দ বের করল আরোহী। শক্ত করে পেটটা ধরে রেখে নিঃশব্দে কাঁদতে লাগল। কিছুক্ষণ পরেই পেটের ব্যথাটা একটু কমে আরোহী একটু স্বস্তির শ্বাস নিল। আজ ডাক্তারের কাছে গিয়ে কয়েকটা টেস্ট করে এসেছি। জানি না টেস্টের রেজাল্ট কখন আসবে। ডাক্তার বলেছিল টেস্টের রিপোর্টগুলো দেখেই উনি কিছু বলতে পারবেন। হে আল্লাহ, আমি জানি না আমার রিপোর্টগুলো কি হবে। আমি জানি না তাতে কি আসবে। কিন্তু প্লিজ ওই রিপোর্টে খারাপ কিছু দিও না। আমাদের কোনো সমস্যা হতে দিও না তুমি। রহম করো আল্লাহ, তুমি রহম করো। এদিকে খাওয়া দাওয়া শেষে আফনান অধরাকে বলল, একটা খবর আছে অধরা। কি? আজ বিকেলে মা ফোন দিয়েছিল। বলল যে ওখানকার সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। সব কিছু ভালোভাবেই মিটে গেছে। এটা তো খুব ভালো একটা খবর। তা মা আর চাচি বাসায় কবে ফিরবেন? কাল তো ওরা আসবে না। বলল 2-3 দিনের মধ্যে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা অধরা, একটা কথা বলো তো। আজ আরোহী কোথায় গিয়েছিল? সেটা তো জানি না আফনান। আমি আপুকে সেভাবে কিছু জিজ্ঞাসা করিনি। তুমি কোথায় পেলে আপুকে? আমি তো ওকে সদর হসপিটালের পাশের রাস্তায় দেখেছিলাম। ওহ। পরের দিন সকাল 8টার দিকে অনাথ আশ্রম থেকে অধরার কাছে ফোন এলো। ফোনে কথা বলার পর অধরা আফনানের কাছে ছুটে গেল। কি হয়েছে অধরা? কিছু বলবে? আফনান, একটু আগে আলো আপু ফোন করেছিল। বলল মামনির শরীরটা নাকি হঠাৎই বেশ খারাপ হয়ে গেছে। শরীর খারাপ হয়ে গেছে মানে? কি হয়েছে ওনার? সিরিয়াস কিছু হয়েছে কি? জানি না আফনান। ওসব কিছু বলতে পারল না আপু। শুধু বলল তাড়াতাড়ি ও বাড়িতে যেতে। আচ্ছা ঠিক আছে। তুমি গুছিয়ে নাও। আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না না আফনান। তুমি কিভাবে এখন যাবে? আর 15 মিনিট পরেই তোমার অনলাইন মিটিংটা শুরু হয়ে যাবে। তারপর তো তোমাকে অফিসে যেতে হবে। আজ তো আবার হংকং থেকে লোকজন আসবে অফিসে। না না, তোমাকে কোথাও যেতে হবে না এখন। তুমি বাসায় থাকো। আমি যাচ্ছি। কিন্তু অধরা, তুমি একা যাবে? আর ওখানে যাওয়ার পরে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে? একা কোথায় যাচ্ছি আফনান? নিচে সেলিম চাচা আছেন তো। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমি ফোনে তোমার সাথে যোগাযোগ করব। আগে গিয়ে দেখি মামনির আসলে হয়েছেটা কি। কিন্তু অধরা? কিন্তু করো না আফনান। তুমি এখন তোমার মিটিংয়ের কথা ভাবো। আর আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফেরার।
আসি। সাবধানে যেও। আর ওখানকার খবরগুলো আমাকে জানিও। হুম। অধরা চলে গেল। আফনান এবার কম্পিউটারের সামনে গিয়ে বসল। এদিকে গাড়ি করে যেতে যেতে অধরা মনে মনে ভাবল, এটা আমি কি করলাম? বাড়িতে তো এখন শুধু আফনান আর আপু আছে। ওনাদেরকে এভাবে একা রেখে চলে এলাম। এটা কি ঠিক হলো? যদি কিছু একটা হয়ে যায় তাহলে? ছি ছি অধরা, এসব তুই কি ভাবছিস? এরকম কিচ্ছু হবে না। আফনান তোকে অনেক ভালোবাসে। তোকে ঠকানোর কথা আফনান এ জীবনে কখনো ভাবতে পারবে না। কখনোই না। এসব চিন্তা মাথা থেকে একদম ছেড়ে ফেলতে হবে। ভুলে যেতে এসব অবাস্তব ভাবনাগুলোকে। 9টার একটু আগে আফনানের অনলাইন মিটিংটা শেষ হয়ে যায়। মিটিং শেষে আফনান অফিসের উদ্দেশ্যে গোছাতে শুরু করল। এমন সময় আরোহী ওই রুমের সামনে এসে দাঁড়াল। তুমি এখানে? আইম সরি আফনান, আমি জানতাম না যে তুমি এখনো বাসায় আছো আর এখন গোছাচ্ছ। আমি চলে যাচ্ছি, সরি। না না, আমার গোছানো হয়ে গেছে। তুমি কি বলতে এসেছিলে সেটা বলো। আসলে আমি অধরাকে খুঁজছিলাম। নিচে ওকে কোথাও দেখতে পেলাম না। ভাবলাম অধরা হয়তো ওর রুমে আছে, তাই দেখতে চলে এলাম। অধরার মামনির শরীরটা আজ হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেছে। তাকেই দেখতে গেছে অধরা। একটু পরেই চলে আসবে হয়তো। আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই ওখান থেকে চলে গেল। আফনান এবার নিজেকে বলল, আজকাল আরোহীকে দেখলে কেমন যেন একটা লাগে। দেখে মনে হয় মেয়েটা খুব অসুস্থ। অধরাকে তো এ বিষয়ে আরোহী কিছু বলেনি। আমি জিজ্ঞেস করলে কি বলবে? একটু পরে অফিসের ব্যাগ নিয়ে আফনান নিচে নেমে এলো। নিচে নামতেই আফনানের চোখ গিয়ে পড়ল আরোহীর উপরে। খাবার টেবিলের পাশে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। আফনান ওর কাছে গেল। অফিসে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা যাও। সাবধানে যেও। আরোহী একটা কথা বলবো? বলো। তুমি ঠিক আছো তো? মানে? আসলে তোমাকে দেখে আজকাল কেমন যেন একটা লাগে। চোখের নিচে কেমন কালি পড়ে গেছে তোমার। রাতে কি ঘুম ভালো হয় না? না না, ওরকম কিছু না। তাহলে? আচ্ছা, তুমি কি কোনো ডাক্তারের কাছে যাবে? মানে আমি কি? না আফনান, আমি ঠিক আছি। আমার কোনো ডাক্তারের দরকার নেই। সত্যি তো? হুম। মুখে একটা মিথ্যা হাসির রেখা টেনে আরোহী আফনানকে আশ্বস্ত করল। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে এখন আসি। তুমি বাড়ির মেইন গেটটা লাগিয়ে দাও। এসো। আফনান আর আরোহী বাড়ির দরজার সামনে এলো। কিন্তু আফনান দরজার বাইরে এক পা রাখতেই যাবে এমন সময় ঘটল এক অঘটন। ঠিক সে সময়ই মাথা ঘুরে যাওয়ায় আরোহী আফনানের দিকে ঠেলে পড়ল। আরোহীকে সামলে নিয়ে আফনান বলল, আরোহী, কি হয়েছে তোমার? এই, তুমি এভাবে পড়ে গেলে কেন? আরোহী, আমার কথা শুনতে পারছ? কিছু বলো। কিছু সময় ধরে আফনান সেখানে আরোহীর জ্ঞান ফেরানোর চেষ্টা করল।
কিন্তু আরোহীর কোনো সাড়া শব্দ পেল না। আফনান এবার ওকে কোলে তুলে নিল। উদ্দেশ্য ছিল কোলে করে ওর রুমে নিয়ে গিয়ে মেয়েটাকে খাটের উপরে শুইয়ে দেবে। কিন্তু এমন সময় পেছনে থেকে হঠাৎ অধরার ডাক শোনা গেল, আফনান। আরোহীকে কোলে নিয়েই পেছনে ঘুরল আফনান। নিজের স্বামীর কোলে অন্য মেয়েকে পড়ে থাকতে দেখে রাগে কষ্টে অভিমানে অধরার মুখের রং পাল্টাতে শুরু করল। কিন্তু পরক্ষণেই আফনানের কথা শুনে অধরা আবার শান্ত হয়ে গেল। অধরা, ভালো সময়ে এসেছ তুমি। দেখো, আরোহী হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। আমি ওকে ওর রুমে নিয়ে যাচ্ছি। তুমি এক গ্লাস পানি নিয়ে এসো। কি হলো অধরা? তাড়াতাড়ি এসো। আরোহীকে নিয়ে আফনান ওর ঘরে চলে গেল। এক গ্লাস পানি হাতে নিয়ে অধরাও ওর পেছনে ছুট ধরল। আরোহীকে খাটে শুইয়ে দেওয়ার পর ওর মুখে পানির ঝাপটা দেওয়ার জন্য আফনান অধরার হাত থেকে পানির গ্লাসটা নিতে গেল। কিন্তু অধরা ওকে থামিয়ে বলল, আমি করছি আফনান, তুমি একটু পাশে সরে দাঁড়াও। আফনান সরে গেল। অধরা এবার আরোহীর পাশে বসে ওর মুখে পানির ঝাপটা দিতে লাগল। বার তিনেক পানির ঝাপটা দিতেই আরোহী মিট মিট করে চোখ খুলতে লাগল। মনে হচ্ছে ওর জ্ঞান ফিরে আসছে। তোমার এভাবে বলার কোনো প্রয়োজন নেই আফনান। চোখ আমারও আছে। আমিও দেখতে পারছি যে ওনার জ্ঞান ফিরে আসছে। অধরার এই তিক্ত ভাষা আফনানের কাছে মোটেও ভালো লাগল না। ভ্রু দুটো কুঁচকে অধরাকে বলল, এভাবে কেন বলছো অধরা? আর তুমি এখানে? মামনির কি অবস্থা? মামনি এখন ভালো আছে। আর এদিকে আপুও। তাই তুমি এখন এখান থেকে যাও আফনান। অধরা, আমি এদিকটা সামলে নেব। তোমার এখন অফিসে যাওয়া খুব প্রয়োজন। তুমি সেখানে যাও। কিন্তু অধরা? অধরা এবার আর থাকতে না পেরে জোরে চিৎকার করে বলল, প্লিজ যাও আফনান, প্লিজ যাও। আফনান আর কিছু বলল না। চুপচাপ সেখান থেকে অফিসে চলে গেল। হংকং থেকে আসা লোকদের সাথে মিটিংটা শেষ হওয়া মাত্রই আফনান বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ ওর সাথে অধরা বেশ কঠিনভাবে কথা বলে ফেলেছে। তাই কোনো কাজেই আর মন বসছে না ছেলেটার। সারাক্ষণ শুধু ভাবছে অধরা কেন ওর সাথে এমন ব্যবহার করল, কেন ওর সাথে এভাবে কথা বলল। বেশ লম্বা একটা সময় নিয়ে ভাবনাচিন্তা করার পর অবশেষে অধরার রাগের কারণটা আফনান বুঝতে পারল। বাসায় এসে ২-৩ বার কলিং বেল চাপার পর অধরা এসে দরজাটা খুলল। কিন্তু দরজাটা খুলে দিয়েই অধরা সেখান থেকে রান্নাঘরের দিকে যেতে লাগল। আফনানের মুখের দিকে একবার চেয়েও দেখল না। আফনান অধরাকে পেছনে থেকে থামানোর চেষ্টা করল। অধরা, কোথায় যাচ্ছ? প্লিজ দাঁড়াও। আমার তোমার সাথে কিছু কথা আছে। অধরা, দাঁড়াতে বলছি তো। দাঁড়াও। অধরা আফনানের কথা না শুনেই গটগট করে হেঁটে রান্নাঘরের দিকে চলে গেল। আফনান সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বাড়ির সদর দরজাটা বন্ধ করে রান্নাঘরের দিকে চলে গেল। কি হলো অধরা? আমি তোমাকে ডেকেছি তো। কিছু কথা বলার আছে তোমার সাথে। কথা পরে হবে আফনান। এখন অনেক কাজ আছে আমার। তুমি যাও এখান থেকে। আফনান এবার অধরার একটি হাত শক্ত করে ধরল। হাত ধরেছ কেন? হাত ছাড়ো। আমার কাজ আছে এখন। কাজ তুমি পরে করবে অধরা।
আগে আমি তোমার সাথে কিছু কথা বলবো। চলো, ঘরে চলো। কথাগুলো বলেই আফনান অধরাকে টানতে টানতে ঘরের দিকে নিয়ে গেল। রুমের মধ্যে ঢুকেই রুমের দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করছো কেন? তোমার সাথে কিছু কথা আছে। কথা তো নিচেও বলা যেত। এভাবে আমাকে উপরে আনলে কেন? কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, যা বলবে তাড়াতাড়ি বলো। আমার নিচে অনেক কাজ রয়েছে। আফনান এবার অধরার একদম কাছে এসে দাঁড়াল। তারপর চোখে চোখ রেখে বলল, তুমি কি এখনো আমার উপরে রেগে আছো অধরা? আফনানের প্রশ্ন শুনে অধরা আফনানের চোখ থেকে চোখ সরিয়ে নিল। মানে মানে গতকাল আর আজকের ঘটনাটা নিয়ে তুমি আমার উপরে রেগে আছো? খুব রেগে আছো? কি ঠিক বললাম তো? না, এরকম কিছু না। তুমি মুখে যাই বলো না কেন, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো। আমার সাথে অন্য কাউকে দেখলে তোমার খারাপ লাগে। আর সেই অন্য কেউটা যদি আরোহী হয় তাহলে তো কোনো কথাই নেই। আফনান, তুমি আমার কথাটা অস্বীকার করতে পারবে না অধরা। আরোহী আমার আশেপাশে থাকলে তোমার মুখের যে বদলটা হয় সেটা আমি দেখেছি। তুমি আমাকে হারানোর ভয় পাচ্ছ, তাই না? না মানে? অধরা, তোমাকে তো সত্যিটা একটু বুঝতে হবে। কাল আর আজ যা ঘটেছে সেটা শুধুমাত্র কিছু ঘটনা ছিল। না কোনো বিশেষ ঘটনা আর না কোনো দুর্ঘটনা, শুধুমাত্র ঘটনা। একজন মানুষ হিসেবে আমি এই 2 দিন আরোহীকে একটু সাহায্য করেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও এটাই করত। বলো, করত না? কোনো মেয়েকে চোখের সামনে অসুস্থ হয়ে যেতে দেখলে কেউ কি শান্ত থাকতে পারে? হঠাৎ রাস্তায় বাড়ির কোনো সদস্যকে বাড়ির দিকে আসতে দেখলে কোনো মানুষ কি তাকে সাথে করে বাড়ি নিয়ে আসবে না? বলো তুমি। অধরার মনটা এবার নরম হল। সেই সাথে তার বচনভঙ্গিও। আস্তে আস্তে বলল, আমি তেমন কিছু ভাবতে চাইনি আফনান। আমিও সব ঘটনাগুলোকে স্বাভাবিকভাবে নিতে চেয়েছি, কিন্তু নিতে পারিনি। যে করেই হোক, খারাপ ভাবনাগুলো মাথায় এসেই যাচ্ছে। আমি পারছি না সেগুলো আটকাতে। বিশ্বাস করো, আমি পারছি না। আমি জানি তুমি ওসব কিছু ভাবতে চাওনি। আমি তো আমার অধরাকে চিনি বলো। আমি তো জানি সে এমন নয়। আফনান এবার অধরার হাত দুটোকে নিজের 2 হাতের মধ্যে আবদ্ধ করে নিয়ে বলল, আমার উপর থেকে তোমার বিশ্বাসটাকে কখনো ভাঙতে দিও না অধরা। পরিস্থিতি যেমনই হোক না কেন, একটা কথা সবসময় মাথায় রেখো, আফনান আর যাই করুক না কেন তার অধরাকে কখনো কোনো ধোঁকা দিতে পারবে না। কেন জানো? কারণ আপনজনদের ধোঁকা দিল তারা আর আপন থাকে না, পর হয়ে দূরে চলে যায়। আর আমি তোমাকে হারাতে চাই না অধরা। এ জীবনে কখনোই না। আফনান অধরাকে জড়িয়ে ধরল। অধরাও আফনানকে জড়িয়ে ধরল। তবে এতে করেও অধরার মনটা পুরোপুরি শান্ত হল না। কিছুক্ষণ পরে অধরাকে ছেড়ে দিয়ে আফনান বলল, আজ মামনির কি হয়েছিল বললে না তো? মামনির কোমরের ব্যথাটা অনেক বেড়ে গিয়েছিল। সেই সাথে গ্যাসটাও বেড়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে মামনির অবস্থাটা সকালে খুব খারাপ ছিল। পরে সেখানে আমরা ডাক্তার ডাকলাম। আর ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে মামনি একটু সুস্থ হলে আমি বাসায় চলে আসি। এখন কেমন আছে মামনি? খোঁজ নিয়েছ? হ্যাঁ, নিয়েছি। মামনি এখন আগের থেকে অনেক ভালো আছে।
আফনানের বড্ড ইচ্ছে করল একটি বার আরোহীর একটা খোঁজ নিতে, কিন্তু আরোহীর কথা শুনলে অধরা আবার রেগে যেতে পারে এই ভয়ে আফনান আর কিছু বলল না। তবে অধরা বলল, আর আপু এখন আগের থেকে একটু ভালো আছে। জানি না সকালে কি এমন হলো, জিজ্ঞাসা করলাম কিন্তু কিছু বলল না। ওহ, সেদিন বিকালবেলা আহাদ আর জেরিন আহিদাকে নিয়ে আফনানের বাসায় এলো। আহিদা হলো আহাদের ছোট বোন। ওদেরকে দেখে অধরা বলল, আরে কারা এসেছে দেখো বাসায়। কেমন আছো অধরা? ভালো আছি আহাদ, তুমি কেমন আছো? আর জেরিন, তোর কি অবস্থা বল? এই তো আছি ভালো। আজ সাথে করে কাকে এনেছি দেখ অধরা। সেটাই তো দেখছি, কতদিন পর আহিদাকে দেখছি। কেমন আছো তুমি? ভালো আছি ভাবি। এমন সময় আরোহী সেখানে এলো। অধরা আরোহীকে বলল, আপু, এই দেখুন, আমাদের বাড়িতে আজ মেহমান এসেছে। এই হলো জেরিন, আমার বেস্ট ফ্রেন্ড। আর এটা হলো ওর হাজবেন্ড আহাদ, এটা আহাদের বোন আহিদা। আহাদ আর আহিদাকে তো আমি আগে থেকে চিনি অধরা। জেরিনকে নতুন দেখছি। তা কেমন আছো তুমি জেরিন? জি ভালো। আহাদ বলল, তুমি কেমন আছো আরোহী? ভালো আছি। তোমার এখানে আসার নিউজটা আমরা অনেক আগেই পেয়েছিলাম। তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময় করে আসতে পারিনি। প্লিজ কিছু মনে করো না। না না আহাদ, আমি কিছু মনে করিনি। অধরা এবার বলল, তা তোমরা কি শুধু আমাদের সাথে দেখা করার জন্যই এখানে এসেছো নাকি অন্য কোনো কারণ আছে? কারণ তো অন্য একটা আছে, তাও আবার অনেক বিশেষ একটা কারণ। কি কারণ জেরিন? আহাদ বলল, কারণটা পরে বলছি অধরা। আগে বলো আফনান কি এখনো বাসায় ফেরেনি? না আহাদ, আফনান তো অনেক আগেই বাসায় ফিরে এসেছে। ওর রুমে আছে এখন। তুমি বসো, আমি ওকে ডেকে নিয়ে আসছি। না অধরা, তুমি যেও না, আমি ওকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা। আহাদ আফনানকে ডেকে আনার জন্য ওর রুমে চলে গেল। আরোহী এবার অধরাকে বলল, অধরা, আমি সবার জন্য চা নাস্তা নিয়ে আসছি। না না আপু, আপনি কেন এসব করতে যাবেন? আমি আছি তো। আমি সবার জন্য চা নাস্তা নিয়ে আসছি। সব সময় তো সব কাজ তুমিই করো অধরা। আজ না হয় একটু ছুটি নিলে। আজ বাসায় তোমার বেস্ট ফ্রেন্ড এসেছে, এখানে বসে ওর সাথে গল্প করো। আমি খাবার নিয়ে আসছি। কিন্তু আপু, অধরাকে দমিয়ে জেরিন বলল, আহ অধরা, উনি যখন নিজে থেকেই আমাদের জন্য কিছু একটা করতে চাইছেন, তাহলে ওনাকে করতে দে না। তুই এখানে বসো, গল্প কর আমার সাথে। আচ্ছা ঠিক আছে আপু। আপনি যখন চাইছেন তখন আজ সন্ধ্যার খাবারটা আপনিই তৈরি করুন। রান্নাঘরে সব রাখা আছে। তাও যদি আপনার কোনো কিছুতে সাহায্য লাগে তাহলে আমাকে অবশ্যই ডাকবেন। ঠিক আছে। আরোহী রান্নাঘরে চলে গেল। এদিকে অধরা আর জেরিন সোফায় বসে নিজেদের গল্প শুরু করল। কিছুক্ষণ পরেই আফনান আর আহাদ নিচে চলে এলো। কেমন আছেন ভাইয়া? ভালো আছি জেরিন। তুমি কেমন আছো? ভালো। ভাইয়া, আজ কিন্তু আমাদের সাথে একটা বিশেষ মানুষ এসেছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পারছি। আহিদা, কতদিন পরে তোমাকে দেখছি। কেমন আছো বলো? ভালো আছি ভাইয়া। ফিনল্যান্ড থেকে দেশে কবে ফিরলে? দিন দুয়েক আগে এসেছি। এবার অধরা সবার উদ্দেশ্যে বলল,
তাহলে এবার তো তোদের সেই বিশেষ কারণটা সবাইকে জানা। হ্যাঁ বলছি। আজ আমাদের এখানে আসার বিশেষ কারণটা হলো আমার একমাত্র ননদী আহিদার বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসের 12 তারিখ। ওটার জন্যই তোদের সবাইকে আমরা ইনভাইট করতে এসেছি। বলিস কি রে জেরিন? আহিদা, এটা তো অনেক বড় একটা খুশির খবর। আমি তোমার জন্য অনেক খুশি হয়েছি আহিদা। ধন্যবাদ ভাবি। আফনান বলল, আসলেই এটা তো অনেক বড় একটা খুশির সংবাদ। কিন্তু সামনের মাসের 12 তারিখে বিয়ে হলে তো হাতে খুব কম সময় থেকে যাচ্ছে। আহাদ বলল, হ্যাঁ, সেজন্যই তো তোদের এখানে এলাম। শোন আফনান, আমরা এখানে তোদেরকে বিয়েতে খাওয়া দাওয়ার জন্য দাওয়াত করতে আসিনি। আমরা তোদেরকে এখানে বিয়েতে কাজ করার জন্য ইনভাইট করতে এসেছি। তোদেরকে কিন্তু আসতে হবে আর আহিদার বিয়ের প্রত্যেকটা কাজ নিজের হাতে করতে হবে। বুঝলি? আরে হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই করব। এতে আবার এত বলার কি আছে? অধরা, এত বড় একটা খবর শোনার পর তো সবাইকে একটু মিষ্টি মুখ করতে হয়। তো হ্যাঁ, আমি এখনই সবার জন্য মিষ্টি নিয়ে আসছি। কথাটি বলেই অধরা রান্নাঘরের দিকে পা বাড়াল। কিন্তু পথিমধ্যেই আবার থেমে যেতে হলো তাকে। কারণ সে সময় আরোহী চানাস্তা নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে এলো। অধরা দেখল ট্রের একটা কাপে মশলা চা রয়েছে। এটা দেখে অধরা বলল, আপু, এই চাটা কার জন্য? আপনার জন্য কি? না না অধরা, এটা আমার জন্য নয়। আমি তো এটা আফনানের জন্য বানিয়ে নিয়ে এসেছি। আফনানের জন্য? কিন্তু আপু, চা বানাতে গিয়ে আজ রান্নাঘরে এই ময়লাগুলো পেলাম। আমি জানি আফনানের মশলা চা খুব পছন্দ, তাই আমি এটা ওর জন্য বানিয়ে নিয়ে এসেছি। আপনার কোথাও ভুল হচ্ছে আপু। আফনান তো এ ধরনের চা খায় না। আরে খাওয়া তো দূরের কথা, এই চাটাকে তো ও পছন্দই করে না। অধরার কথা শুনে আরোহী একটু অবাক হল। কি বললে তুমি? আফনান মশলা চা পছন্দ করে না? না আপু, আফনান এই ধরনের চা পছন্দ করে না। ও হয় গ্রিন টি খায় না হলে ব্ল্যাক টি। কিন্তু এটা কি হতে পারে? আমি যতদূর জানতাম আফনান এই চাটা খেতে খুব পছন্দ করত। আমি অনেকবার বাইরে গিয়ে ওর সাথে এই চাটা খেয়েছি। তখন তো আফনান খুব মজা করে এটা খেত, আর আমাকেও জোর করে খাওয়াতো। ওর কারণেই তো আমি এটা খাওয়া শুরু করেছিলাম। তাহলে হঠাৎ আফনানের পছন্দটা এভাবে বদলে গেলে কেন? আপু, কেন কি হলো না হলো সেসব এখন বাদ দিন। আমি আফনানের জন্য অন্য চা বানিয়ে নিয়ে আসছি। আপনি এগুলো আমায় দিন। কথাটা বলেই অধরা আরোহীর হাতে থাকা ট্রেটা নিতে গেল। কিন্তু অধরাকে থামিয়ে আরোহী বলল, অধরা, তুমি সত্যিই জানো তো যে আফনান এখন আর এই খাবারটা খায় কি না? আরোহীর এই কথাটা শুনে অধরা আর শান্ত থাকতে পারল না। বেশ জোর দিয়ে বলল, আপনি মনে হয় কিছু ভুলে যাচ্ছেন আপু। আফনান আমার স্বামী, তাই ওর কি পছন্দ আর কি অপছন্দ সেটা আমি খুব ভালো করেই জানি। আর একটা কথা আপু, 1 বছরের মধ্যে যদি ভালোবাসার মানুষটা বদলে যেতে পারে সেখানে সামান্য একটা চায়ের পছন্দটা তো বদলাতেই পারে। অধরার এইভাবে বলাটা আরোহীর খুব একটা ভালো লাগল না। এভাবে কেন কথা বলছো অধরা? আফনানকে তুমি আমার থেকেও বেশি চিনবে সেটা তো আমিও জানি। আমি তো শুধু এতটুকুই বলছি যে আমি যখন এখানে ছিলাম তখন আফনান এই খাবারটা খুব পছন্দ করত। সেই কথাটা মনে ছিল বলেই আমি আজ ওর জন্য এটা বানিয়েছি। এখন ও যদি এটা না খায় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ওর জন্য অন্য কিছু বানিয়ে নিয়ে আসছি। না থাক আপু,
আপনাকে আর কিছু বানাতে হবে না। আপনি এ বাড়ির অতিথি, আর বাড়িতে আসা অতিথির সেবা করতে হয়, তাকে দিয়ে কাজ করাতে হয় না। আপনি ওখানে গিয়ে সবার সাথে বসুন। আমি আফনানের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। অধরা আরোহীর হাত থেকে খাবারের ট্রেটা নিতে যাবে এমন সময় সেখানে আফনান এলো। দাঁড়াও অধরা, কি করছো কি তুমি? কি করছি আমি? তুমি কিভাবে কথা বলছো আরোহীর সাথে? আরোহী কত কষ্ট করে আমার জন্য এই চাটা বানালো, আর তুমি কি না ওকে শুধুই এতগুলো কথা শুনিয়ে দিল? তোমার কথা শুনে আরোহীর কতটা খারাপ লেগেছে বলো তো? আফনানের কথা শুনে অধরা থ হয়ে গেল। এখন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না সে। আফনান আরোহীকে নিয়ে ভাবছে, যে মেয়েটা ওকে জীবনে এত কষ্ট দিয়েছে সেই মেয়েটা অন্যের কথায় কতটা কষ্ট পেল সেটারই হিসাব কষতে আজ আফনান অধরার কাছে এসেছে। আফনানের এমন কথা শুনে অধরার দুচোখের কোণায় পানি চলে এলো, কিন্তু সেটা কাউকে দেখতে দিল না। এদিকে আরোহী আফনানকে বলল, না না আফনান, আমি কিচ্ছু মনে করিনি, এখানে খারাপ লাগার কি আছে? আমি একটা ভুল করেছি আর অধরা সেটা শুধরে দিচ্ছিল। অধরা আস্তে আস্তে বলল, তুমিই তো আমাকে বলেছিলে যে তুমি এটা খাও না, তাই আমি আপুকে বলছিলাম যে তোমার জন্য এটা উনি না বানালেও পারতেন। এই কথাটা একটু সাধারণভাবেও তো বলতে পারো অধরা। এভাবে ওর সাথে ঝগড়া করার কি আছে? ঝগড়া? আমি কোথায় ঝগড়া করলাম? তুমি শুধু আমার উপর এভাবে দোষারোপ কেন করছো? দোষারোপ করছি না, শুধু তোমার ভুলটা তোমায় ধরিয়ে দিচ্ছি অধরা। আরোহী বলল, আচ্ছা হয়েছে হয়েছে, এই বিষয়টাকে আর লম্বা করার দরকার নেই। আফনান তুমি আহাদদের কাছে যাও, আমি আর অধরা খাবার নিয়ে আসছি। নতুন করে কিছু বানানোর কোনো দরকার নেই, আমি এই চাটাই খেয়ে নেব। আফনানের কথায় আপত্তি জানিয়ে অধরা বলল, কিন্তু এটা তো তোমার ভালো লাগে না। ভালো লাগে না ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে কেউ আমার জন্য কষ্ট করে এটা বানালে আমি সেটা খাব না। কথাটা বলেই আফনান সেখান থেকে চলে গেল। একটু পর অধরা আর আরোহী খাবার নিয়ে সবার সামনে গেল। প্রায় ঘণ্টা খানেক থাকার পর আহাদরা নিজের বাড়ি চলে গেল। সন্ধ্যার পরেই নিলয় বাসায় ফিরে এলে দিশা ওর কাছে গেল। সারাদিন কোথায় ছিলে নিলয়? কতবার ফোন করেছি তোমাকে, কিন্তু তুমি একবারও ফোনটা রিসিভ করনি। আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই টের পাইনি। সরি। কি হয়েছে নিলয়? সব ঠিক আছে তো? তোমাকে দেখে কেমন যেন একটা লাগছে। কি হয়েছে? নিলয় কিছুক্ষণ দিশার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, সব ঠিক আছে দিশা, আসলে আজ একটু বেশি কাজ করে ফেলেছি তো তাই দেখতে একটু ক্লান্ত লাগছে। কিছুক্ষণ রেস্ট করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার আনছি। দিশা রুম থেকে চলে গেল। নিলয় এবার বলল, তুমি তো আমাকে বেশ চিনে গেছো দিশা, তাহলে আমি তোমাকে কেন চিনতে পারলাম না বলো তো? আমি যে ঠিক নেই সেটা তুমি আমার মুখ দেখেই বুঝে গেলে, তাহলে আমি তোমার অসুস্থতা কেন ধরতে পারলাম না? গতকাল রাতে মি হক আমাকে ফোন দিয়েছিলেন, উনি দেখা করতে চাইছিলেন আমার সাথে, তোমাকে নিয়ে কিছু বলতে চেয়েছিলেন। তোমার কথা শুনে আমি ওনার সাথে দেখা করতে রাজি হয়ে গিয়েছিলাম। আজ সকালে যখন ওনার সাথে আমার দেখা হলো তখন উনি আমাকে তোমার ব্যাপারে সব খুলে বললেন। প্রথমে আমি এসব বিশ্বাস করিনি, কিন্তু পরে যখন ওনার প্রমাণগুলো দেখলাম তখন আমি সবটা বুঝে গেলাম। আচ্ছা,
এ কোনো খেলায় মেতে আছো তুমি দিশা? আমার ভালোবাসার মানুষটা এত বড় বড় ভুল না, ভুল নয়, অন্যায়, পাপ। হ্যাঁ, এত অন্যায়, এত পাপ কি করে করলে তুমি? সত্য কখনো চাপা থাকে না, তাই তোমার সত্যিটা এক না একদিন ঠিক সবার সামনে আসবে। তখন কি করব আমি? সবার হাত থেকে সেদিন কি করে বাঁচাবো আমি তোমাকে? কি করে? জেরিনরা চলে যাওয়ার পর অধরা খাবার টেবিলে রাতের খাবারটা বেড়ে দিল। তারপর নিজের খাবারটা না খেয়েই রুমে চলে গেল। ঘরে এসে এ কাজ সে কাজ নানান কাজ করতে লাগল মেয়েটা। কিন্তু সন্ধ্যাবেলার সেই ঘটনা কোনোভাবেই ওর মাথা থেকে যাচ্ছে না। কেন আমার এমনটা হচ্ছে? কেন কিছু ভালো লাগছে না? কেন বারবার ওই ঘটনাটাই মনে পড়ছে? আফনান, তুমি কেন এমনটা করলে? আপুর সামনে আমাকে এভাবে ছোট করলে কেন? আমি তো আপুকে সেটাই বলেছি যেটা তুমি আমাকে জানিয়েছিলে। তাহলে এখানে আমার দোষটা কোথায়? কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে অধরা খাটটা একবার গুছিয়ে নিল। এমন সময় আফনান এক প্লেট খাবার হাতে নিয়ে সেখানে এলো। তুমি এখানে কি করছো? নিচে তোমার খাবার দিয়ে এসেছিলাম তো। তাহলে এই প্লেটটা এখানে নিয়ে এলে কেন? খাবার নিয়ে এভাবে ঘুরঘুর করো না। যাও গিয়ে খেয়ে নাও। তোমাকে ছাড়া? তুমি তো জানো অধরা, আমি কখনোই তোমাকে ছেড়ে খাইনি। তাহলে আজ কি করে খাবো বলো তো? দেখো, তোমার খাবারটাও আমি এখানে এনেছি। চলো, দুজনে একসাথে খেয়ে নিই। আমি এখন খাবো না আফনান। ক্ষুধা নেই। তুমি খাও। ক্ষুধা নেই নাকি আমার উপর রাগ করে খাবে না? এমন কিছু না। বিষয়টা এমনই অধরা, আমি জানি। সন্ধ্যায় তোমাকে আরোহীর সামনে ওই কথাগুলো বলেছিলাম বলে তুমি আমার উপর রাগ করে আছো, তাই না? জানি না আমার ওই সময় কি হয়ে গেছিল। আমি কোনোভাবেই ওই সময় চুপ থাকতে পারিনি। মুখ ফসকে ওই কথাগুলো বলে ফেলেছিলাম তখন। আইম সরি অধরা। তুমি তো জানো, তোমার আফনান তোমাকে কখনো কষ্ট দিতে পারে না। আজ ভুল করে কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ ক্ষমা করে দাও। আর কখনো এমনটা হবে না, প্লিজ। আফনানের কথা শুনে অধরা কিছুই বলল না। অধরাকে নিশ্চুপ থাকতে দেখে আফনান আবার বলল, তার মানে তুমি এভাবে আমাকে ক্ষমা করবে না, তাই তো? ঠিক আছে। আমি তাহলে কান ধরে উঠবস করছি। এবার নিশ্চয় আমাকে ক্ষমা করে দেবে। কথাটি বলেই আফনান দোকান ধরে অধরার সামনে উঠবস করতে শুরু করল। বার 10 উঠবস করার পর আফনান কাদো কাদো মুখে বলল, সেই ঘোর দুপুরে 2 মুঠো ভাত খেয়েছিলাম। তারপর ভাতের আর একটা দানাও পেটে পড়েনি। সন্ধ্যায় একটু হালকা পাতলা খেয়েছিলাম। কিন্তু ভাতের স্বাদ কি আর নাস্তায় মেটে? শক্তির ছিটেফোঁটা ছিল শরীরে। এতক্ষণ উঠবস করতে করতে সেটুকুও শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এত কিছু করেও আমার স্ত্রীর মন গলছে না। হায় আল্লাহ, এ কেমন বানালে নারী! তার মন গতি বোঝায় তো ভারী। আফনানের শেষ কথাটা শুনে অধরা মুচকি মুচকি হাসতে লাগল। আফনানকে থামিয়ে বলল, আচ্ছা হয়েছে হয়েছে, এবার থামো। আর এসব করতে হবে না। চলো এবার খেতে চলো। হ্যাঁ চলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়েই অধরা তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো গুছিয়ে নিতে লাগল। কারণ আজ সে জেরিনদের সাথে বিয়ের শপিং করতে মার্কেটে যাবে। বাড়ি থেকে বেরোনোর আগে অধরা আফনানকে বলল, জেরিনরা তো গাড়ি নিয়ে চলে এসেছে। আমি কি যাব? হ্যাঁ যাও। এতে আবার জিজ্ঞেস করার কি আছে? না মানে, বলছিলাম যে
তুমিও যদি আমাদের সাথে যেতে তাহলে কিন্তু ভালো হতো। তোমাদের সাথে যাওয়ার আমারও অনেক ইচ্ছে ছিল অধরা। কিন্তু কি করব বলো, আজ অফিসে কিছু ইনভেস্টররা দেখা করতে আসবে। ওদের সাথে মিটিং করাটা খুব জরুরি। তাছাড়া আহাদ তো তোমাদের সাথেই আছে, কোনো সমস্যা হবে না। যাও, নিজের খেয়াল রেখো। তুমিও। অধরা জেরিনদের সাথে চলে গেলে আফনান অফিসের জন্য রেডি হতে শুরু করে। এই সময় সেই ইনভেস্টরদের একজন আফনানকে ফোন দিল আর বলল যে কোনো এক বিশেষ কারণবশত আজ তারা আফনানের সাথে দেখা করতে পারবে না, পরে কোনো দিন দেখা করবে। মিটিং পোস্টপন্ড হওয়ায় আফনান অনেক খুশি হল। মনে মনে ঠিক করল সকালের নাস্তাটা সেরে সেও মার্কেটে যেয়ে অধরাকে সারপ্রাইজ দেবে। সেই উদ্দেশ্যে আবার গোছানো শুরু করল। এদিকে নিজের ঘর থেকে বেরোতেই আরোহীর ফোনটা হঠাৎ বেজে উঠল। ফোনের স্ক্রিনে ডাক্তার সাহেবার নাম্বার দেখে আরোহী চটজলদি ফোনটা রিসিভ করল। আমি কি আরোহীর সাথে কথা বলছি? জি ডাক্তার, আমিই আরোহী। বলুন। আরোহী, তোমার রিপোর্টগুলো সব এসে গেছে। এখন সেগুলো আমার কাছেই আছে। রিপোর্ট এসে গেছে? কি এসেছে রিপোর্টে ডাক্তার? মানে, সব ঠিক আছে তো? চিন্তার কোনো কারণ আছে কি? সেসব কথা এভাবে ফোনে বলা যাবে না আরোহী। তুমি আজ বিকেলে আমার চেম্বারে একবার একটু এসো, সেখানেই সবটা খুলে বলবো তোমাকে। কি হয়েছে ডাক্তার? আমার রিপোর্টগুলো কি নেগেটিভ নাকি? আমার কি কিছু হয়েছে ডাক্তার? কি হয়েছে আমার বলুন। শান্ত হও আরোহী। এত টেনশন করছো কেন? আগে আমার চেম্বারে এসো, তারপর সবটা জানতে পারবে। ঠিক আছে ডাক্তার, আমি আজ বিকেলেই চলে আসব। রাখছি। হুম। ফোনটা কাটা মাত্রই আফনান সেখানে এসে হাজির হল। আফনানকে দেখে স্বাভাবিক হওয়ার ভান করে আরোহী বলল, অফিসে যাচ্ছ? না, বাইরে একটু কাজে যাচ্ছি। ওহ, তা খেয়ে যাবে তো? হ্যাঁ। দাঁড়াও, আমি তোমার খাবারটা বেড়ে দিচ্ছি। আরোহী আফনানের খাবারটা বাড়তে যাবে এমন সময় হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আফনান গিয়ে দরজা খুলে দেখল তাদের খুব কাছের একজন আজ অতিথি হয়ে তাদের বাড়িতে এসেছে। শপিংয়ের এক পর্যায়ে জেরিন অধরাকে একপাশে সরিয়ে নিয়ে যায়। তুই আমাকে এখানে কেন আনলি জেরিন? তোর সাথে কিছু জরুরি কথা ছিল। কি কথা? সব ঠিক আছে তো? তোর আর আহাদের মধ্যে সব ঠিকঠাকভাবে চলছে তো? আমাদের মধ্যে তো সব ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে তোর আর ভাইয়ার মধ্যে কোনো কিছুই তেমন ঠিক নেই। জেরিনের এই কথাটা অধরা ঠিক মেলাতে পারল না। আমাদের মধ্যে কোনো কিছু ঠিক নেই মানে? কি হয়েছে আমাদের মধ্যে? আমি তো সবকিছু ঠিকঠাকই দেখতে পারছি। সেটা তো দেখবি, কারণ যে অনাগত ঝড়ের আভাস আমি পাচ্ছি সেটা তুই পাচ্ছিস না। এসব তুই কি বলছিস জেরিন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ, আমাকে একটু বুঝিয়ে বল। তুই কোনো ঝড়ের কথা বলছিস? কিসের আভাস পাচ্ছিস তুই? আমি সেই ঝড়ের কথা বলছি যেটা তোর আর ভাইয়ার ভালোবাসা দিয়ে সাজানো এই সংসারটাকে এক লহমায় ভেঙে দেবে। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে এমন কিছু একটা হতে চলেছে যেটা হওয়া উচিত না। এমন কিছু একটা ঘটতে চলেছে যা তোর আর ভাইয়ার জীবনকে পুরোপুরিভাবে পাল্টে দেবে। অধরা, আরোহীকে নিয়ে আমার খুব ভয় করছে রে। বারবার মনে হচ্ছে তোর জীবনের শেষ প্রদীপটা হয়তো আরোহীর কারণেই নিভে যাবে। জেরিন, কি বলছিস এসব? আরোহী আপু আমার কেন ক্ষতির কারণ হবেন? উনি তো ভালো।
উনি কিভাবে আমার কোনো ক্ষতি করতে পারেন? এই সমাজে মুখোশধারী সব মানুষগুলোই ভালো আর পবিত্র হয়, কিন্তু যখন ওই মানুষগুলোর মুখ থেকে মুখোশগুলো সরিয়ে ফেলা হয় তখন তাদের আসল রূপটাকে চেনা যায়। সত্যি বলতে, আরোহী ভালো না খারাপ সেটা আমি জানি না, কিন্তু যে সম্পর্কটা তোকে আর আরোহীকে পরস্পরের সাথে জুড়ে দিয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি অধরা যে আরোহী তোর সতীন। আর এই কথাটাকে তুই সব সময় মনে রাখিস। অধর, তুই জীবনে অনেক কিছু হারিয়েছিস। বাবা, মা, সন্তান সবাইকে হারিয়েছিস তুই। এখন একটা ব্যক্তিই তোর জীবনে অবশিষ্ট আছে, আর সেটা হলো আফনান ভাইয়া। আফনান ভাইয়ার ভালোবাসাই এখন তোর জীবনের একমাত্র অবলম্বন। আমি চাই না তুই কোনোভাবেই তোর জীবনের এই শেষ অবলম্বনটাকে হারিয়ে ফেলিস। তুই কি এটা বলতে চাইছিস যে আরোহী আপু আমার আর আফনানের আলাদা হওয়ার কারণ হতে পারেন? অধরা, তোকে একটা কথা আগে জানানো হয়নি, এখন বলছি। গতকাল সন্ধ্যায় রান্নাঘরের ওখানে আফনান ভাইয়া যখন তোর আর আরোহীর সাথে কথা বলছিল, তখন তোদের সব আলোচনা আমি শুনে ফেলেছিলাম। আর সেসব দেখে আমার এখন তোর কথাটাই সত্যি বলে মনে হচ্ছে। অধরা, তোর মনে আছে বাবাই যখন প্রথমবার তোর আর ভাইয়ার ব্যাপারে জেনেছিল তখন কিভাবে রিয়্যাক্ট করেছিল? বাবাইয়ের বলা সেদিনের সেই কথাগুলো কি তোর মনে আছে? জেরিনের কথা শুনে অধরা অনিল ঘোষের বলা সেদিনের সেই কথাগুলোর কিছু অংশ মনে পড়ে গেল। জেরিন আবার বলল, কেন জানি না, আজ বাবাইয়ের বলা সেই কথাগুলোই আমার কাছে ঠিক বলে মনে হচ্ছে। দেখ, আফনান ভাইয়া যে তোকে অনেক ভালোবাসে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু গতকাল রাত থেকে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে যে ভাইয়ার মনের কোনো এক কোণায় আরোহী আজও রয়ে গেছে। জেরিন, আমি জানি ভাইয়ার নামে এসব শুনতে তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমিও তো সবটা দেখে এভাবে চুপ থাকতে পারি না, তাই না? ভাইয়ার উপরে আমারও অনেক বিশ্বাস আছে অধরা। উনি এমন কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি করবেন না যাতে করে তোদের মধ্যে কোনো দূরত্বের আবির্ভাব ঘটে। কিন্তু আল্লাহ যদি তেমনটা চান তাহলে কি হবে? দেখ অধরা, আমি হয়তো এ বিষয়টা তোকে ঠিক করে বোঝাতে পারছি না, কিন্তু আমি তোর মনে ভাইয়ের জন্য কোনো সন্দেহের সৃষ্টি করতে চাই না। আমি তোকে আমার বোনের মতোই ভালোবাসি, আর তোর ভালোর জন্যই আমি আজ এ কথাগুলো তোকে বললাম। তুই যেন কিছু মনে করিস না। না না জেরিন, আমি কিছু মনে করিনি, বরং তুই যেটা আমাকে বোঝাতে চেয়েছিস সেটা আমি বুঝতে পেরেছি। অধরা দুপুরের পরে বাসায় ফিরে এলো। বাসায় এসে দরজার কলিং বেলটা চাপতে যাবে এমন সময় দেখল বাড়ির মেইন গেটটা খোলা। বাড়ির সদর দরজাটা এভাবে খুলে রাখা হয়েছে কেন? অধরা এবার বাড়ির ভেতরে এসে বাড়ির নিচতলাটা ভালো করে ঘুরে দেখল। ঘুরতে ঘুরতে আরোহীর রুমের দিকে গেল। এ কি, আপু তো দেখছি রুমে নেই। বাসার দরজাটা এভাবে হা করে রেখে উনি কোথায় চলে গেলেন? অধরা এবার উপরে উঠে নিজের রুমের দিকে গেল, কিন্তু রুমের সামনে গিয়ে দাঁড়াতেই ভেতরের যে দৃশ্যটা অধরা দেখল তাতে ওর রুহ পর্যন্ত কেঁপে উঠল। চোখ দুটো অবিরত পানি পড়তে লাগল মেয়েটার। রুমের ভেতরে যেতে চাইল কিন্তু যেতে পারল না। ওখান থেকে চলে যেতে লাগল, কিন্তু চলে যাওয়ার আগে অধরা যা দেখেছে তার একটা ছবি ফোনে তুলে নিল। তারপর বাসা থেকে বেরিয়ে গেল। আফনান বাড়ির সদর দরজা দিয়ে বেরোতেই যাবে এমন সময় ওর সামনে অধরা এসে দাঁড়াল। অধরাকে দেখে আফনান যতটা না খুশি হয়েছে তার থেকে অনেক বেশি চিন্তায় পড়ে গেছে, কারণ
অধরার ঠোঁটের পাশ দিয়ে রক্ত পড়ছে। কপালে আর 2 হাতে কেটে যাওয়ার সব চিহ্ন। চোখ দুটো ফোলা ফোলা, যেন মনে হচ্ছে অনেকক্ষণ বসে কেঁদেছে। পরনের জামাকাপড়গুলো সব ধুলোয় ভরতি। আফনান অধরাকে দেখে ওকে জড়িয়ে ধরল। এতক্ষণে আফনানের বুকে যেন প্রাণ ফিরে এসেছে। তুমি কোথায় ছিলে অধরা? সেই দুপুর বেলা তুমি বাসার উদ্দেশ্যে বেরিয়েছ। তাহলে এত রাতে কেন বাসায় ফিরলে? কোথায় ছিলে এতক্ষণ তুমি? তোমার ফোনটা বন্ধ কেন? কি হয়েছে? অধরা আফনানের কোনো প্রশ্নের উত্তর দিল না। অধরাকে নিশ্চুপ পেয়ে আফনান ওকে ছেড়ে দিল। এক নজরে মেয়েটাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিয়ে আবার বলল, কি হয়েছে অধরা? তোমার এই অবস্থা কেন? তুমি এভাবে আহত কি করে হলে? তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো অধরা। কি হয়েছে তোমার? আচ্ছা, ঠিক আছে, এসব কথা পরে হবে। আগে তুমি ভেতরে চলো, ফ্রেশ হয়ে এসব নিয়ে কথা বলবো আমরা। এখন ভেতরে চলো। আফনান অধরার হাত ধরে ওকে ভেতরে নিয়ে যেতে চাইল, কিন্তু অধরা হাতটি সরিয়ে নিয়ে বলল, ভেতরে যাওয়ার জন্য আমি এখানে ফিরে আসিনি। সব কিছু ছেড়ে দিয়ে সারা জীবনের জন্য এখান থেকে চলে যাওয়ার জন্য এসেছি। অধরার কথা শুনি আফনান ভ্রুদুটি কুঁচকে ওর দিকে তাকিয়ে রইল। এসব তুমি কি বলছো অধরা? হঠাৎ এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? আমার উপরে কি রাগ হয়েছে তোমার? অধরা, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমি কি কোনোভাবে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি? বলো না অধরা। অধরা এবার আফনানের চোখে চোখ রাখল। মৃদু স্বরে বলল, কষ্ট। এই শব্দটা কিন্তু বেশ ভারী। এটাকে সহ্য করার ক্ষমতা সবার সমান না। কেউ কেউ অল্প কষ্টতেই ভেঙে চুরমার হয়ে যায়, আবার কেউ কেউ এক সাগর সমান কষ্ট পেয়েও দিব্যি বেঁচে থাকে। কি বলছো এসব? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আর কথা বলতে হবে না, ভেতরে চলো। না, আমি যাব না। অধরা, প্লিজ ভেতরে চলো। বাইরে দাঁড়িয়ে এভাবে কথা বলাটা ঠিক না। আশেপাশে অনেক লোক আছে। প্লিজ ভেতরে চলো। ভেতরে গিয়ে কথা হবে, প্লিজ। অধরা আফনানের কথা শুনে ভেতরে ঢুকল। আফনানও ওর পেছনে পেছনে গেল। কিন্তু ভেতরে যাওয়ার আগে কেউ বাড়ির সদর দরজাটা লাগাল না। এবার বলো, কি সব যেন বলছিলে তখন? কেন বলছিলে ওসব? কি হয়েছে? অনেক কিছুই তো হয়েছে আফনান, অনেক কিছুই তো হচ্ছে, কিন্তু জানি না কবে থেকে এসব হচ্ছে। কি হচ্ছে অধরা? এই বাড়িতে আজকাল অনেক কিছুই হচ্ছে, তাও আবার আমার আড়ালে, আমাকে লুকিয়ে। মানে? কি হচ্ছে এখানে? তোমাকে আর নাটক করতে হবে না আফনান। আমি সত্যিটা সব জেনে গেছি। সত্যি? কোনো সত্যির কথা বলছো তুমি? কি জেনে গেছো? তোমার আর আরোহীর সত্যিটা আমি জেনে গেছি আফনান। তোমাদের সমসম্পর্কের ব্যাপারে আমি সবটা জেনে গেছি। অধরার কথা শুনে আফনানের মুখের ভঙ্গিটাই বদলে গেল। চিৎকার করে বলল, এসব তুমি কি বলছো অধরা? তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি জানো তুমি কি বলছো?
যা তা বলছি না আফনান। আমি জানি যে আমি সত্যিটাই বলছি। না, তুমি কিচ্ছু জানো না অধরা। তুমি সব ভুল বলছো। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার আর আরোহীর সম্পর্ক কি করে হতে পারে? আমার সামনে আর নাটক করা লাগবে না আফনান। আমি সত্যিই সবটা জেনে গেছি। তবে একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। কবে থেকে হচ্ছে এসব? ওনার এ বাড়িতে আসার পর থেকে? নাকি ওনার এ বাড়িতে আসাটা তোমাদের দুজনেরই একটা প্ল্যান ছিল? বলো, কোনোটা সত্যি? অধরা, যথেষ্ট বলেছ। এবার থেমে যাও। আর বলো না প্লিজ। জানি না কার কাছ থেকে কিসব শুনে এসেছ তুমি। আফনানের কথা শুনে অধরার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। কানে শোনা কথা হলে আমি কখনোই তোমাকে এসব বলতাম না। কারণ কানে শোনা কথাগুলো আমি তখন বিশ্বাসই করতাম না। কিন্তু যেটা নিজের চোখে দেখেছি সেটাকে কি করে অবিশ্বাস করব? কি দেখেছ তুমি? বলো, কি দেখেছ? জেরিনের বাসা থেকে বেরোনোর পর আমি বাসায় এসেছিলাম। কিন্তু বাসায় এসে বাড়ির নিচতলায় আমি কাউকে পাইনি। পরে যখন আমি আমাদের রুমে যাই, তখন দেখলাম। অধরা থেমে গেল। গলাটা ভারী হয়ে আসায় আর কথা বলতে পারছিল না। কি হলো? থেমে গেলে কেন? বলো, তুমি আমাদের রুমে এসে কি দেখলে? বলো। আমি দেখলাম, আমাদের বিছানায় আরোহী আর তুমি একসাথে শুয়ে আছো। অধরার কথা শুনে আফনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চেঁচিয়ে উঠে বলল, অসম্ভব। এটা হতে পারে না। খামখেয়ালি কথাবার্তা বলা এবার বন্ধ করো অধরা। আমি আরোহীর সাথে এক বিছানায় শুয়েছিলাম এমনটা তুমি ভাবতেও কি করে পারো? ভাবনা চিন্তার তো এখানে কিছু নেই আফনান। যেটা দেখেছি সেটাই তোমাকে বলছি। আমি আজ তোমাকে ওনার সাথে ওরকম একটা পরিস্থিতিতে দেখেছি। আর এটাই সত্যি। না না না, এটা হতে পারে না। আমি এরকম করতে পারি না। শুনছ তুমি? আমি এরকম কিছু করতে পারি না। আমি জানতাম, সত্যিটা যখন তোমার সামনে তুলে ধরব তখন তুমি এভাবেই সত্যিটাকে অস্বীকার করবে। তাই আজ যে দৃশ্যটা আমি দেখেছি সেটার একটা ছবি আমি তুলে রেখেছিলাম। এখনই দেখাচ্ছি তোমাকে। অধরা ওর ফোনে একটা ছবি বের করল। তারপর সেটা আফনানকে দেখতে দিল। আফনান দেখল, অধরা যে ছবিটা ওকে দেখতে দিয়েছে তাতে আফনান আর আরোহী ওদের রুমের বেডের উপরে পাশাপাশি শুয়ে রয়েছে। দুজনের শরীর একটা কাঁথা দিয়ে ঢাকা। এবার তো স্বীকার করবে আফনান যে তুমি আমাকে ঠকিয়েছ। অধরার কথা শুনে আফনান ছলছল চোখে ওর দিকে তাকাল। মুখ দিয়ে কিছু বলতে যাবে তার আগেই বাড়ির সদর দরজা থেকে বেশ উচ্চস্বরে আফনানের নামটা ভেসে এলো। শব্দ পেয়ে দরজার দিকে তাকাতেই দুজনে দেখল সেখানে আরিফা বেগম আর তানিয়া বেগম এসে দাঁড়িয়ে আছেন। অধরা আফনানকে এতক্ষণ যা যা বলেছে সবটুকু তারা দুজনে শুনেছেন। মা, চাচি, তোমরা এসব আমরা কি শুনছি আফনান? অধরা এসব কি বলছে? মা, অধরার কোথাও একটা ভুল হয়েছে। তোমরা প্লিজ ওকে একটু বোঝাও। ওকে একটু বলো যে আমি এসব করতে পারি না। আমি এসব করিনি। এসব মিথ্যা। অধরা এবার বলল, কোনোটা মিথ্যা আফনান? আমি তোমাকে যে কথাগুলো বললাম সেগুলো মিথ্যা? নাকি তোমাকে যে ছবিটা দেখিয়েছি সেটা মিথ্যা? অধরা, আমি এসব
জীবনে আজ পর্যন্ত অনেক ধরনের ব্যথা পেয়েছি আমি। মাকে হারানোর ব্যথা, আব্বুকে হারানোর ব্যথা, অনাথ হওয়ার ব্যথা, সন্তান হারানোর ব্যথা, সারা জীবনের মতো বন্ধা হওয়ার ব্যথা। তবে তুমি আজ যে ব্যথাটা আমাকে দিয়েছ তার কাছে আমার জীবনের সব ব্যথা, সব কষ্ট, সব দুঃখ তুচ্ছ। এ পৃথিবীতে আমি সবথেকে বেশি ভালো তোমাকে বেসেছিলাম। তোমাকে আমার সবথেকে আপনজন ভেবেছিলাম। আর সেই তুমিই আমাকে আমার জীবনের সবথেকে বড় কষ্টটা দিল। আরোহীর সাথে এভাবে সম্পর্কে জড়ালে তুমি? অধরা এবার আফনানের শার্টের কলারটা চেপে ধরল। তারপর চিৎকার দিয়ে বলল, আমার সাথে এভাবে ছলনা করার অধিকার তোমাকে কে দিয়েছে আফনান আরজেদ? বলো, আমাকে এভাবে ঠকানোর অধিকার তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে তোমায়? কেন করলে এমনটা? কেন করলে? কেন? কথাগুলো বলতে বলতে অধরা কান্না করতে করতে নিচে বসে পড়ল। তানিয়া বেগম এসে ওকে সামলাতে লাগল। আফনান আবার বলল, বিশ্বাস করো অধরা, আমি এমন কিচ্ছু করিনি। আমি এটা কি করে করতে পারি? আমিও তোমায় খুব ভালোবাসি। তাহলে তোমাকে এত বড় একটা ধোঁকা আমি কি করে দিতে পারি? বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। কিচ্ছু জানি না আমি। কিভাবে কি হলো কিচ্ছু বলতে পারবো না। প্লিজ, বিশ্বাস করো আমায়। অধরা, প্লিজ বিশ্বাস করো। আফনানের কথা শুনে অধরা চট করে উঠে দাঁড়াল। তারপর বলল, বিশ্বাস তো তোমাকে করেছিলাম আফনান। অনেক 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 বিশ্বাস করেছিলাম তোমায়। কিন্তু আমার সেই বিশ্বাসের বিনিময়ে তুমি আমাকে কি দিল? ধোঁকা। এত বড় একটা ধোঁকা? না। হ্যাঁ। এরকম একটা কাজ করার পরেও তুমি আমাকে বলছো তোমাকে বিশ্বাস করতে? কিভাবে করব তোমায় বিশ্বাস? কেন করব? আবার ঠকতে? না। তোমার এই কাজের জন্য তুমি আমার বিশ্বাসকে হারিয়েছ। আর এবার তুমি আমাকেও হারাবে। কারণ যে আমার বিশ্বাসকে ভেঙে আমাকে ভেঙে দিয়েছে তার সাথে আমি আর থাকতে পারব না। কি বলছো তুমি? সাথে থাকবে না মানে? আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আর কখনো তোমার কাছে ফিরে আসব না। তুমি থাকো তোমার আরোহীর সাথে। আমি চললাম। কথাটা শেষ করেই অধরা সেখান থেকে চলে যেতে শুরু করল। আফনান ওকে থামানোর অনেক চেষ্টা করল। অনেক কিছু বলল। অধরা, প্লিজ, প্লিজ আমায় বিশ্বাস করো। আমি সত্যি বলছি। আমি কারোর সাথে কিচ্ছু করিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। এসব মিথ্যা। মা, চাচি, তোমরা ওকে একটু বোঝাও না? দেখো, ও চলে যাচ্ছে। অধরা, অধরা। অধরা বাসা থেকে বেরিয়ে গেল। আফনানও ওর পেছনে পেছনে যেতে চাইল। কিন্তু আরিফা বেগম ওকে থামিয়ে দিল। কি করছো মা? আমাকে কেন থামাচ্ছ? আমাকে যেতে দাও ওর কাছে। না আফনান, তুই ওর কাছে আর যাবি না। কি বলছো এসব? আর কি বলবো আফনান? আর কিছু বলার জন্য কিছু কি বাকি রেখেছিস তুই? কি করেছিস কি এসব? আরোহীকে এ বাড়িতে কেন আনলি? ওই মেয়েটাকে তোদের জীবনে আবার কেন আনলি? অধরার ভালোবাসায় কিসের কমতি ছিল রে যে তোকে আবার আরোহীর কাছে ফিরে যেতে হলো? অধরা তোকে কত ভালোবাসত। তুই ওর পুরো দুনিয়া ছিলি।
তাহলে এমন কি হয়ে গেল যার জন্য তোকে ওই মেয়েটার পুরো দুনিয়াটাই উলট পালট করে দিতে হলো? বল, কি এমন হয়েছিল তোর? মা, বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমিও তো অধরাকে খুব ভালোবাসি। আমি ওর সাথে এসব কি করে করতে পারি? তাহলে আরোহীকে এ বাড়িতে কেন এনেছিস? আমি ওকে এ বাড়িতে আনিনি মা, অধরা এনেছিল। আরোহীর এ বাড়িতে আসার ঘটনাগুলো আফনান ওনাদেরকে সব বুঝিয়ে বলল। সব কিছু শোনার পর তানিয়া বেগম বললেন, এত কিছু হয়ে গেল আর তুই আমাদেরকে কিচ্ছু জানাসনি কেন আফনান? চাচি, তোমরা বাইরে ছিলে, তাই কিছু বলিনি। ভেবেছিলাম তোমরা বাসায় এলে একেবারে সব খুলে বলবো, কিন্তু তোর বলার আগেই আমরা সত্যিটা সব জেনে গেলাম। ছি আফনান, তুই এটা কি করে করতে পারলি? আমাদের কথাটা না হয় বাদ দিলাম, কিন্তু অধরাকে এভাবে ঠকানোর আগে একটা বারও তোর বুক কাঁপল না? চাচি, আমাকে চাচি বলে আর ডাকবি না। আমাকে চাচি বলে ডাকার অধিকার তোর আর নেই। আর একটা কথা, আজকের পর থেকে তুই আর কখনো অধরার সাথে দেখা করবি না। অনেক কষ্ট দিয়েছিস, ওর কষ্টটা আর বাড়াস না। ওকে একটু শান্তিতে বাঁচতে দে। মা আর চাচির এমন ব্যবহারে আফনান মনে মনে অনেক কষ্ট পেল, কিন্তু মুখে কিছু বলল না। মাথা নিচু করে চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আরজেদ ম্যানশন থেকে বেরোনোর পর আফনান আহাদের বাসায় এলো। ওদেরকে সবটা খুলে বলল। সব কিছু শোনার পর ওদের দুজনের মুখের রংটাই বদলে গেল। এত কিছু কি করে হয়ে গেল ভাইয়া? জানি না জেরিন, কোথা থেকে যে কি সব হয়ে গেল সেটা আমি এখনো বুঝতে পারছি না। আচ্ছা, অধরার এখন কি খবর? ও কোথায় এখন? জানি না আহাদ। এমন সময় জেরিনের ফোনে একটা কল এলো। কলটা রিসিভ করে জেরিন একটু দূরে গিয়ে কথা বলে এলো। মামুনি ফোন দিয়েছিল। অধরা ও বাড়িতে গেছে। অধরা ঠিক আছে তো জেরিন? না মানে ভাইয়া, মামুনি বলছিল অধরা নাকি বাড়িতে ঢুকেই একটা রুমের মধ্যে গিয়ে দরজা আটকে ফেলে। তারপর থেকে ও আর বাইরে বের হয়নি। কারোর সাথে দেখা করতে চাইছে না। মামুনিরা কেউ বুঝতে পারছে না অধরা এমনটা কেন করছে। তাই মামুনি আমাকে এখন একটু ওই বাড়িতে যেতে বলছিল। তোমার এখন ওই বাড়িতে যাওয়া উচিত। অধরাকে তোমার এখন প্রয়োজন। চলো, আমি তোমাকে ওখানে দিয়ে আসছি। না আহাদ, তুমি এখানে থাকো। ভাইয়াকে সাপোর্ট দাও। আমি চলে যাচ্ছি। একা যেতে পারবা তো? অসুবিধা হবে না তো? আরে না, এইটুকুই তো রাস্তা। আমি চলে যাব। ঠিক আছে, ওখানে পৌঁছে ফোন দিও। হুম। জেরিন চলে গেল। আহাদ এবার আফনানের পাশে এসে বসল। কি ভাবছিস আফনান? এবার কি করবি সেসব কিছু ঠিক করলি? প্রমাণ জোগাড় করব আহাদ। অধরাকে বুঝিয়ে দিতে হবে যে ওর আফনান ওকে কখনোই এভাবে ঠকাতে পারে না। কখনোই না। তোর যা করার তুই কর। আমি তোর সাথে আছি। আচ্ছা, আমাকে একটা কথা বল। যার জন্য এত কিছু হলো? মানে আরোহী। সেই মেয়েটা এসব দেখে কি বলছে? মানে ওর কি রিয়েকশন?
আহাদের প্রশ্ন শুনে আফনানের টনক নড়ে উঠল। মনে মনে ভাবল, তাই তো, আরোহীর কথা তো আমার মনেই ছিল না। সন্ধ্যার পর থেকে তো ওকে আমি আর বাসায় পাইনি। আর এখন এত রাত হয়ে গেছে, তাও তো ওকে বাসায় আসতে দেখলাম না। তাহলে মেয়েটা গেল কোথায়? ও কি জানে যে ওর জন্য আজ আমার আর অধরার মধ্যে কত বড় ভুল বোঝাবুঝি হয়েছে? নাকি এসব কিছু ওরই প্ল্যান? ও কি তাহলে আমাদেরকে আলাদা করার জন্যই আমাদের জীবনে এসেছিল? কিন্তু কেন? আমাদেরকে আলাদা করে ওর কি লাভ? না, বিষয়টা নিয়ে এবার সত্যিই ভাবতে হবে। এই আরোহীকে এখন খুঁজে বের করতে হবে। চলবে।